স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি বুধবার আমরা কথা বলি লাইফস্টাইল নিয়ে। আজকে কথা বলবো বিভিন্ন রোগে খাবার ব্যবস্থাপনা কি হতে পারে সেটা নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজ আমার সাথে আছেন পুষ্টিবিদ ইশরাত জাহান। স্বাগত জানাচ্ছি আপনাকে। বিভিন্ন সময়ে ডাক্তাররা রোগীদেরকে ওষুধ দেওয়ার সাথে সাথে খাবার কে খাবে বা পথ্য যেটা আমরা বলি, পথ্য নিয়েও খুব সতর্কতার সাথে কথা বলেন এবং সেটার উপর খুব জোর দেন। সেটা কেন, মানে খাবারটা এত জরুরি কেন? কারণ হচ্ছে যে আমরা বেঁচে থাকার জন্য কিন্তু একমাত্র অবলম্বন হচ্ছে খাবার, এবং এই খাবারের মাধ্যমেই কিন্তু আমাদের সুস্থতা বজায় রাখতে হয়। আপনি খেয়াল করবেন যে বিভিন্ন অসুস্থতার পাশাপাশি দেখবেন, যদি হিস্ট্রি নেন, খাবারের যে মেনুটা তার খাওয়া উচিত ছিল সেখান থেকে কোনো একটা ইমব্যালেন্সিং সিচুয়েশনের কারণে কিন্তু তার অসুখের উৎপত্তি হয়। তো যার কারণে শুধু মেডিসিন হচ্ছে যে উপসর্গগুলো দেখা গেল সেটা রিলিফ করার জন্য, কমানোর জন্য, কিন্তু তার ফুড হ্যাবিটটা যদি চেঞ্জ করা না হয় তাহলে কিন্তু ওই অসুখটা আবার রিকারেন্ট হবে বা পরবর্তীতে হওয়ার চান্স থাকে। যার কারণে ডক্টররা কিন্তু এই জিনিসটা করেন যে এখন একটা সময় কিন্তু ধারণা ছিল, ডক্টররা কিন্তু এত আমাদের কাছে পেশেন্ট পাঠাতেনও না, আবার যারা অসুস্থ হতেন তারাও কিন্তু জানতেন না যে আসলে খাবার ব্যাপারটা তাদের সচেতন হওয়া উচিত। কিন্তু এখন কিন্তু মানুষ অনেক সচেতন এবং ডক্টররাও আমাদের করেন। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পেশেন্ট, যেমন নেফ্রোলজিস্ট বলেন, কার্ডিওলজিস্ট বলেন, মানে হার্টের বিভিন্ন সমস্যা, ইভেন আমাদের হরমোনাল কোনো প্রবলেম যদি হয়ে থাকে, গাইনির কোনো প্রবলেম হয়ে থাকে, তারা কিন্তু আমাদের সাহায্য নিয়ে থাকেন। কারণ এই খাবারটা যদি ঠিকমতো ব্যালেন্স করা না হয়, ওষুধের পাশাপাশি খাবারটা যদি থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সে সুস্থ থাকতে পারে, এবং পরবর্তী পর্যায়ে তার সুস্থতা বজায় রাখার জন্য অবশ্যই খাবারের দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি এবার একটু ডায়াবেটিক রোগী যারা আছেন তাদেরকে নিয়ে কথা বলতে চাই, যে ডায়াবেটিক রোগীদের খাবারের ব্যাপারে জানতে চাই। তাদের জন্য তো চিনিটা নিষেধ, সেই চিনিটা কেন নিষেধ এবং তাদের জন্য মানে তাদের শরীরে চিনিটা কি ধরনের ক্ষতি করে? আসলে ডায়াবেটিকের মূল মন্ত্রই হচ্ছে গিয়ে যে সুগার রিলেটেড প্রবলেম, তাই না? কারণ সুগারটা তার বডিতে ডাইজেস্ট ঠিকমতো হচ্ছে না, কাজে লাগতে পারছে না, যে ইনসুলিনটা কাজ করার কথা এই সুগারটা ব্যালেন্স করার জন্য সেটা হয় না, যার কারণে রক্তে এবং মূত্রে চলে যাচ্ছে। তো খাবার, বিশেষ করে যেহেতু আমরা বাঙালি বলি ভাতে মাছে বাঙালি, মানে ভাতটাই প্রথমে আসে, কার্বোহাইড্রেট জাতীয়, এবং এই কার্বোহাইড্রেটটা ভেঙে ভেঙেই একদম লাস্ট পর্যন্ত যেটা হয় আমাদের সুগার হচ্ছে। তো যখন সুগারটা হচ্ছে তখন কি হবে, ওইটা আমাদের শরীরে যেহেতু ইনসুলিন কাজ করতে পারছে না, তখন যত বেশি ভাত খাবো বা কার্বোহাইড্রেট, রুটি, চিড়া, মুড়ি জাতীয় খাবার খাবো, আমাদের বডিতে কি হবে, ওই সুগারের পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে, গ্লুকোজের পরিমাণটা বাড়তে থাকে। তো গ্লুকোজ যত বাড়বে ততই কিন্তু আমাদের শরীরে অসুস্থতা দেখা দেবে। কারণ আমরা জানি যে ডায়াবেটিক যদি কন্ট্রোলে না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়, বিভিন্ন অর্গান কিন্তু ইনফেক্টেড হয়ে যায়। সেজন্য আমরা বলি যে ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা বা এই যে সুগার, মিষ্টি জাতীয় খাবারটা রেস্ট্রিক্টেড করার জন্য। তবে খেয়াল রাখতে হবে আপা যে সেক্ষেত্রে তার সুগারটা সবসময় কন্ট্রোলে থাকে কিনা, কারণ এক একজন এক এক রকম লাইফস্টাইল লিড করে, এক এক রকম খাবার খান, এক এক ধরনের কাজ করেন, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তার সুগারটা বডিতে আসে। তো অনেকে ডায়াবেটিক পেশেন্ট বাট তার কিন্তু সুগারটা কন্ট্রোলে আছে, তখন কিন্তু তার জন্য চিন্তা করার কিছু নাই, কারণ সে হচ্ছে সেভাবে মেপে খাচ্ছে। বাট সমস্যা হচ্ছে যারা জানেন যে আমার ডায়াবেটিক, আর ডায়াবেটিক হলে তাদের কিন্তু একটা সাইকোলজিক্যাল থাকে যে আমার খাবার খাওয়া বন্ধ বা খাবার কমে গেছে, যার কারণে হয় কি তাদের খাবারের প্রতি কিন্তু সাইকোলজিক্যালি একটা ইলনেস তৈরি হয়, যে বারে বারে খাবার এবং খাবো এই ধরনের ইয়েগুলো। হ্যাঁ, যার কারণে আমরা তখন এটা বলি যে ডায়াবেটিক পেশেন্টকে আমরা কিন্তু কাউন্সেলিং করি যে আপনারা কিন্তু খাবার খেতে আমরা বন্ধ করিনি, আমি বলছি যে পরিমাণ মতো খাবার খেতে হবে। আচ্ছা, সেটাই আমি একটু জানতে চাই যে ডায়াবেটিক রোগীদের যখন ব্লাডে সুগারটা বেড়ে যায়, চিনির পরিমাণটা বেড়ে যায়, সেটা তাদের কি ধরনের ক্ষতি করতে পারে, বিভিন্ন অর্গানের কি ধরনের ক্ষতি করতে পারে, এবং তাদের কতটা সতর্ক থাকা উচিত? অনেকে বলেন যে একটু খেলে কিছু হবে না, মানে এটা ঠিক কিনা? আমরা সবসময় বলি যে আমরা অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যেটা লং টার্ম ডিজিজ আমরা বলি, যেমন ডায়াবেটিক, তারপর হাইপার টেনশনের যাদের প্রবলেম আছে, এরা কিন্তু সবসময় ওষুধ খেয়ে যেতে হয়, তাই না? শুধুমাত্র কিন্তু তাদের কাউন্সেলিং করি না, আমরা একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট নিয়ে কাউন্সেলিং করার চেষ্টা করি। কারণ
একটা ফ্যামিলিতে যখন খাবার খাবে 5 জন যখন খায় একজন কিন্তু বসে থাকতে পারে না, তখন কিন্তু তারা বলে যে আচ্ছা আজকে একটু খাও। তো দেখা যায় প্রতিদিনই কিছু না কিছু ইমব্যালেন্সিভ খাবার হয়ে যায়। তো এই কাউন্সিলিংটা খুব জরুরি, যে পেশেন্ট আছে উনি তো চাইবেনই যে জিনিসটা না খাওয়ার, বাট আশেপাশে যারা আছে তারা যেন ওই ধরনের খাবারগুলো কম খায়। কারণ হচ্ছে ফ্যামিলির খাবারের হিস্ট্রি থেকেই কিন্তু ডায়াবেটিক হয়। তো একটা ফুড হ্যাবিট যদি চেঞ্জ না হয়, নেক্সট টাইম যে ফ্যামিলির অন্য পার্সন আছেন তারাও কিন্তু ডায়াবেটিকে আক্রান্ত হওয়ার একটা চান্স থাকে ফুড হ্যাবিটের কারণেই। এবং আক্রান্ত হলে যখন রক্তে সুগারের মাত্রাটা ইমব্যালেন্স থাকে সব সময়, এই নিয়ন্ত্রণ না করলে, তো সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন অর্গানের কি ধরনের সমস্যা হয়? অর্গান যেমন হচ্ছে আপনার কিডনিতে প্রবলেম হতে পারে, হ্যাঁ, ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে যেতে পারে ডায়াবেটিক পেশেন্টের। ম্যাক্সিমামই দেখবেন যে যখন একজন নেফ্রোলজিস্টের কাছে যান, উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন ওনার কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল। তারপর হার্টের প্রবলেম হতে পারে, লাংয়ের প্রবলেম হতে পারে, রেসপিরেটরি প্রবলেম হতে পারে, বিভিন্ন ধরনের যেটা বলি শ্বাসকষ্ট হতে পারে, তারপরে হরমোনাল প্রবলেম হতে পারে, চোখের প্রবলেম হতে পারে, গ্লুকোমা আমরা বলি যে চোখের ছানি হয়, সেটাও কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিক থেকে হয়। তারপর নিউরোর প্রবলেম হতে পারে। আর যেটা আমরা বলি যে আনকন্ট্রোল থাকলে কোনো না কোনো একটা অর্গান তার ম্যাক্সিমাম ধরেই যায়, হ্যাঁ, টার্গেট করে। তো ম্যাক্সিমামই কিন্তু কিডনিতে প্রেশারটা সবচেয়ে আগে পড়ে, কিডনিতে, তারপর চোখে বোধহয়, চোখে, হ্যাঁ, চোখে, এগুলোতে। তো ডায়াবেটিক রোগীদের আসলে সতর্ক হওয়া উচিত এই বিষয়ে, যে খুব অল্প বেশি। একটু খেলেও যে তার ক্ষতি হতে পারে। আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, কারণ মেয়েরা হচ্ছে নিজের প্রতি সচেতন কম, ফ্যামিলির প্রতি সচেতনতা তাদের বেশি। দেখা যায় যে বাচ্চাদের খাওয়াচ্ছে, হয়তো জিডিএম এর একটা মা, যেমন হচ্ছে বাচ্চা যখন পেটে থাকে তখন যে ডায়াবেটিকটা হয় আমরা জিডিএম বলি। তো এই ধরনের মায়েরা ম্যাক্সিমাম তাই বাচ্চা হয়ে যাওয়ার পরে তার কিন্তু ডায়াবেটিকটা কন্ট্রোলে না রাখলে বা সুগারটা যদি কন্ট্রোলে না রাখে, পরবর্তী পর্যায়ে বাচ্চা হয়ে যাওয়ার পরও কিন্তু তার ডায়াবেটিস একদম স্টাবলিশ হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে তার একটু কন্ট্রোল করতে হবে, খেয়াল রাখতে হবে যে তার ওটা হলো কিনা, বা খাবারের পরিমাণটা কি পরিমাণ খাওয়া উচিত। কারণ বাচ্চা হয়ে যাওয়ার পরে তাদের একটা ধারণা থাকে বেশি বেশি খেতে হবে, না হলে বাচ্চা দুধ পাবে না। যার কারণে দেখা যায় যে মাছ মাংসের পরিমাণ যেটা খাওয়া দরকার সেটা না খেয়ে সে ভাতটাই কিন্তু বাড়িয়ে দেয়। আচ্ছা, তার মানে ওই সময়টা তো আপনাদের সাথে কাউন্সিলিং মানে কথা বলে, আমাদের কাছে যেসব প্রেগন্যান্ট মায়েরা আসে বা ম্যাক্সিমাম জিডিএম এর মায়েরা যখন আসে, আমরা কিন্তু প্রি কাউন্সিলিং করেই দিই যে আফটার ডেলিভারি কিন্তু আপনাকে অবশ্যই 3 মাস আমাদের কাছে ফলো আপে আসতে হবে। কারণ 3 মাস সময়টাই কিন্তু তার জন্য ভালনারেবল। হওয়ার পর থেকে আপনার যেমন ক্ষুধা বেড়ে যায়, যেহেতু ব্রেস্ট ফিড করাচ্ছেন মা, বারবার খেতে ইচ্ছা করে, ওই সময় ফুড চয়েসটা খুব জরুরি। এখন আপনার ক্ষুধা লাগলো, আপনি সাথে সাথে ভাত খেতে বসে গেলেন, তাহলে কিন্তু হবে না। কারণ আমাদের ফুড হ্যাবিটই বলে যে আমরা একটু ভাত নিচ্ছি, আবার একটু সবজি নিচ্ছি, একটু ভাত নেই, আবার মাছ নিচ্ছি, ভাত নিচ্ছি, আবার ডাল নিচ্ছি। ভাতের পরিমাণটা কিন্তু এরকম করে করে বেড়ে যায়। যার কারণে আমরা সবসময় কাউন্সিলিং করি সব ধরনের খাবার একসাথে নিয়ে মেখে খেতে, তাহলে পরিমাণটাও বড় হয় এবং চোখে দেখার সাথে কিন্তু আমাদের সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে, যেটা বলি যে যখন ভাত কমে যায় তখন মানুষ মনে করে আমার তো খাবারটাই কমে গেল, আমার মনে হয় স্যাটাইটি হচ্ছে না, মানে ভরছে না পেট। বাট যখন সে দেখবে যে একটা প্লেট ভরে গেছে সব খাবার নিয়ে, তখন কিন্তু তার মানে সাইকোলজিক্যালি সে স্যাটিসফাই থাকবে যে না আমার খেয়েছি এই পরিমাণটা। এবার উচ্চ রক্তচাপ নিয়ে একটু জানতে চাই, যে উচ্চ রক্তচাপের রোগীরা কোন ধরনের খাবার এড়িয়ে চলবেন? নরমালি হচ্ছে আমরা এগুলো এনসিডি যেটা বলি, নন কমিউনিকেবল ডিজিজ, এগুলো একদিনে হয় না আপা। অনেক বছর ধরে ধরে কিন্তু আমাদের হার্টের আর্টারিতে হয়তো চর্বি জমছে। আমরা যেমন ফাস্ট ফুডের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন এখন আমাদের আছে, বেকারি ফুড খাচ্ছি। নিশ্চয়ই শুনবো, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি মঞ্জুর বলছি ক্যান্টনমেন্ট থেকে। জি মঞ্জুর, বলুন। জি ম্যাম, আমার মা 50 মহিলা, ওনার প্রচুর পরিমাণে ডায়াবেটিস, ভীষণ রুটিক। তো আমি একটা টাইম ওষুধ এবং খাবার দিতে কি একটা টাইম চালালে ওনার কোনো ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা, কিন্তু খাবার ছাড়তে পারে? আপনার প্রশ্নটা ঠিক স্পষ্ট না। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমার মা, আচ্ছা থ্যাংক ইউ, সরি, আমার মা ডায়াবেটিস ভীষণ, মানে খুব বেশি ডায়াবেটিস। অনেক বেশি? কত বলতে পারবেন কি? সুগার আমার উনাকে ইনসুলিন দেওয়া লাগে 24 এবং 18 করে, সকালে 18, বিকালে 24। অনেক বেশি, অনেক বেশি। ডাক্তার আমি এমনিতে ডাক্তারও দেখাই। এখন উনি বৃদ্ধ মহিলা বা 50-60 এরকম বয়স হবে, কিন্তু খাবার দাবারের প্রতি ওনার খুব দুর্বলতা। খাবার তো আমার জিজ্ঞাসা ছিল এট এ টাইম খাবার এবং ওষুধ, ওনার সাথে প্রেশারও আছে, অ্যাঞ্জিওগ্রাম একটা ওষুধ খান, এট এ টাইম দুইটা কিভাবে ম্যানেজ করা যায়?
এটা বলতে পারি। ইশরাত জাহান। চমৎকার প্রশ্ন। কারণ হচ্ছে ম্যাক্সিমাম অনেক আপনার মতো ছেলেরা বা মেয়েরা আসেন যার মাকে বা বাবাকে নিয়ে হচ্ছে গিয়ে এই প্রবলেমগুলো পড়েন। কারণ ছেলে বা সন্তানের এই ধরনের উপদেশগুলো মা বাবারা কিন্তু নিতে পারেন না। হ্যাঁ, একটা সময় দেখা যায় পারিবারিক কিন্তু অনেক ধরনের অশান্তির সৃষ্টি হয় যে আমি বুড়ো হয়ে গেছি এজন্য আমাকে খেতে দিচ্ছে না, বা আসলে যে এই ব্যাপারটা ওনার জন্য সমস্যার সৃষ্টি করছে এই জিনিসটা কিন্তু আসলে উনি বুঝতে পারছেন না। এবং যেহেতু আপনার যে ইনসুলিনের ডোজটা আমি শুনলাম, তাহলে ম্যাক্সিমাম হয়তো তার সুগারটা 20-এর উপরে হওয়ার কথা, না হলে এত বেশি ডোজ দেওয়ার কথা না। যদি সেটা হয় অবশ্যই আপনার ফুড হ্যাবিটটা তো কন্ট্রোল করতেই হবে। খেয়াল রাখবেন যদি তার খাবারের চাহিদাটা বেশি থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু 3 ঘন্টা পর পর ওনাকে খাবার দেবেন লো হচ্ছে ক্যালোরি আমরা যেটা বলি, যেমন চিড়া, মুড়ি, এই ধরনের কার্বোহাইড্রেট খাবারগুলো আপনি স্যুপ দিতে পারেন, টক দই দিতে পারেন, লো ফ্যাট মিল্ক দিতে পারেন, ফ্রুটস দিতে পারেন। ফ্রুটসের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ফলের ক্ষেত্রে যদি পটাশিয়াম লেভেলটা 5-এর নিচে হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই, কিন্তু যদি পটাশিয়াম লেভেল 5-এর উপরে হয় সেক্ষেত্রে কিন্তু ফল এবং কাঁচা সবজি বা সালাদ যেটা আমরা খাই সেটা বন্ধ করে দিতে হবে। সবচেয়ে ভালো হয় বাবা যদি আপনি একজন পুষ্টিবিদের কাছে এনে ওনাকে কাউন্সিলিং করান, কারণ কাউন্সিলিং অনেক বড় একটা ব্যাপার। খাবারের ব্যাপার কিন্তু কম বেশি আমরা সবাই জানি, কিন্তু মডিফিকেশন করা এবং তাকে যে ডাইভার্ট করা এই জিনিসটা কিন্তু আসলে প্রফেশনাল কারো কাছে গিয়েই হবে, না হলে ওনাকে আসলে এই কন্ট্রোল করাটা অনেক ডিফিকাল্ট। সেক্ষেত্রে মাও হয়তো একটু কনভিন্স হবেন যে না জি। তার ভালোর জন্যই বলা হচ্ছে। ডাক্তার যেটা বলে সেটা কিন্তু সব সময় পেশেন্ট এটা ফলো করে যে আমার ডাক্তার এটা বলেছে, ইতিবাচক বাট ভাবেই সেই নেয়। কথাটা হয়তো ফ্যামিলির অন্য কেউ বলছে সে সেটা কিন্তু মানছে না। সেটা মানছে না। ইশরাত জাহান, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে তারপরে বাকি আলোচনাটা করব। দর্শক, সমাধান সূত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন সমাধান সূত্র। আজকে আমরা কথা বলছি বিভিন্ন রোগে খাবার ব্যবস্থাপনা নিয়ে। আমার সঙ্গে আছেন পুষ্টিবিদ ইশরাত জাহান। ইশরাত জাহান, কৃত্রিম চিনি যারা ডায়াবেটিস রোগী তারা কৃত্রিম চিনিটা খান খাবারের সাথে মিষ্টির চাহিদাটা তারা পূরণ করার জন্য, তো সেক্ষেত্রে কৃত্রিম চিনিটা শরীরের জন্য ক্ষতিকর কি ক্ষতিকর না, আপনার মতামত কি? কৃত্রিম চিনি আমরা যারা খাচ্ছি অনেকে কিন্তু ডায়াবেটিক পেশেন্ট যারা তারাও খাচ্ছেন, আবার যারা ওয়েট লুজ করতে চাচ্ছে তারাও কিন্তু এখন এটা খুব পপুলার তাদের মধ্যে। বাট কৃত্রিম জিনিসটাই কিন্তু আমাদের বডির জন্য ভালো না। এবং ইউএসএ যে ফেডারেশন আছে ওখানে কিন্তু হেলথ ফেডারেশনে কিন্তু আমাদের মোটামুটি এই ধরনের খাবারগুলো রেস্ট্রিক্টেডই করে দিয়েছে। তো আমাদের দেশে কিন্তু অবাধে এটা খাওয়া হচ্ছে। বাট যদি মানুষ অল্টারনেটিভ পায় তাহলে তো আসলে ওই ধরনের খাবার খাওয়া উচিত দরকার নেই। অল্টারনেটিভ কিন্তু আছে, স্টিভিয়া পাতা থেকে কিন্তু এখন একটা চিনি এখন এসছে দেশে, সেটা কিন্তু সহজেই নেওয়া যায়। কারণ অন্যান্য চিনি থেকে আমাদের যে ক্যালোরিটা ডিপোজিট হয় বডিতে, এখান থেকে কিন্তু সেটা ডিপোজিট হওয়ার কোনো চান্স নেই। এবং এই মিষ্টিটা খুব হালকা মিষ্টি, ইজিলি কিন্তু ডায়াবেটিক পেশেন্টরাও এটা খেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার হাইপারটেনশনের রোগীদের কথা বলছিলেন যে তারা কোন খাবারটা এড়িয়ে চলবে? যেটা আমরা বলি যে যেহেতু এটা আর্টারির যে ভিতরে বা যে কোনো ধমনির ভিতরে আপনার চর্বিটা জমে আমাদের এই প্রবলেমটা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে ফ্যাট জাতীয় খাবার, অয়েল জাতীয় খাবার, বিশেষ করে ট্রান্স ফ্যাট যেটা হয়ে যায় যে একই তেলে বারবার ভাজার যে খাবারগুলো, ওগুলো কিন্তু আমাদের যেমন ক্যান্সার তৈরি করে, পাশাপাশি কিন্তু এই ধরনের হাইপারটেনশনেরও প্রবলেম করে। কারণ দেখবেন যে এখন কিন্তু অল্প বয়সী অনেক পেশেন্ট আমরা পাই যাদের হচ্ছে ধরেন 25-26 এরা স্ট্রোক করছে। হ্যাঁ, তো এই ধরনের প্রবলেম কিন্তু শুরু হচ্ছে কারণ আমরা এত বেশি জাঙ্ক ফুড খাই, জাঙ্ক ফুডে কিন্তু প্রচুর ডুবো তেলে ভাজা থাকে। তো এই ধরনের ভাজা আপনি যে কোনো খাবারের জায়গায় যে দেখবেন যে তারা কিন্তু বাল্ক একটা তেল নেয়, সেটাই বার্ন হচ্ছে, সেখানেই কিন্তু একটা ঝাঁঝরির মধ্যে আপনাকে খাবারটা ভেজে তারপর দিচ্ছে, ওই তেলটা কিন্তু আর চেঞ্জ করে না, ওইটাতেই আবার ভাজে, সেটাতেই কিন্তু সারাদিনই ওইটা বার্ন হচ্ছে এবং ওখান থেকে দিচ্ছে। তো তেল কিন্তু একবার হাই হিটে যদি গরম হয় সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে একটা কালো রং ধারণ করবে, আপনি খেয়াল করবেন, ওইটাই কিন্তু ট্রান্সফ্যাট হওয়া, মানে ওটা কার্সিনোজেনিক যে আমাদের তৈরি করে ক্যান্সার সেল তৈরি করার জন্য সে তাকে ইনফ্লুয়েন্স করছে। যার কারণে আমরা বলি যে এই ধরনের বারবার একই তেলে ভাজা খাবার একদমই বন্ধ করতে, যদি ফাস্ট ফুড আইটেম খেতেই হয় তাহলে যেন বাসায় তৈরি করে খায়, তাহলে হবে কি আমরা অল্প তেলেই কিন্তু বাসায় অনেক কিছু নন স্টিকের তৈরি করতে পারি, তাই না? আবার নন স্টিকের একটা ব্যাপার আছে, এটাও কিন্তু হাই হিট দেওয়া যায় না।
আচ্ছা। এটা কিন্তু একটা আছে, নিয়ম আছে। কারণ আপনি যখন ননস্টিকের উপরের যে প্রলেপটা আছে, হাই হিট দিলে এখান থেকেও কিন্তু একটা কেমিক্যালস বের হয়, দেখবেন একটা অন্যরকম গন্ধ বের হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটা কেমিক্যাল, এটাও কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ। সো ওইটা ননস্টিকের নিয়মই হচ্ছে আপনি লো হিটে আপনি এটা রান্না করবেন এবং ঢেকে রান্না করবেন, ওয়েল কুকড হবে, এটা ভালো। আচ্ছা, ইশরাত আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, জি বলুন। আসসালামু ওয়ালাইকুম সালাম। ঢাকা থেকে মোহাম্মদ নুরুল ইসলাম বলছি। জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। তো আমার ডায়াবেটিস 6.9। এখন কি আমি কিছুটা খানা বাড়াইতে পারবো বা হালকা মিষ্টি খাইতে পারবো কিনা? আপনার বয়স কত? বয়স আমার এখন 52 চলতেছে, 52। আচ্ছা, আপনি কি কোনো ব্যবসা করছেন না জব করছেন? হ্যাঁ, আমি না ব্যবসা করছি। আচ্ছা, ঠিক আছে। আপনি কিন্তু মিষ্টি খেতে পারবেন, খেয়াল রাখতে হবে যে সেই মিষ্টিটা খাওয়ার পরে প্রতিদিন যাতে আপনি আধা ঘন্টা কমপক্ষে হাঁটবেন বা যে কোনো এক্সারসাইজ। আমরা যেটা বলি ডায়াবেটিক পেশেন্টের খুব জোরে জোরে হাঁটা, যাতে আপনার ঘাম হয়। আমি ডেইলি 1 ঘন্টা হাঁটি। হ্যাঁ, বলেন। প্রতিদিন 1 ঘন্টা হাঁটেন তিনি? তাহলে তো খুবই ভালো, খুবই ভালো। কিন্তু মিষ্টি, আপনি কি চিনি জাতীয় খাবারের কথা বলছেন না মিষ্টির কথা বলছেন? আমি ওই যে চার সাথে জিরো ক্যালটা আছে না, জিরো ক্যাল, ওইটা কি ক্ষতি আছে? জিরো ক্যালের কথা একটু আগে, মানে এই আর্টিফিশিয়াল যে চিনিটা, এটার কথাই বলছিলাম। আপনি চাইলে কিন্তু বাজারে এখন অনেক ধরনের ওই যে পাতা দিয়ে তৈরি যে চিনিটা আছে, সেটা কিন্তু পাওয়া যায়, স্টিভিয়া পাতা দিয়ে, ঠিক আছে? আপনি সেটাও কিন্তু খেতে পারেন, সেটা কিন্তু শরীরের জন্য ভালো, কারণ এখান থেকে কোনো ক্যালোরি আপনার বডিতে আসবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ দর্শক। ইশরাত জাহান, আপনি বলছিলেন যে হাইপারটেনশনের প্রবলেম কথা হ্যাঁ, বলছিলাম, যে খাবারটা কিরকম হবে, যে অবশ্যই আমাদের অয়েলি ফুডটা চেঞ্জ করতে হবে। আরেকটা করতে হবে যেটা অতিরিক্ত লবণযুক্ত খাবার, যেমন চিপস। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে যে আমরা তো কৃত্রিম চিনি নিয়ে বললাম, টেস্টিং সল্ট বা আজিনামোতো বলে একটা জিনিস এখন খুব বাজারে দেখছি আমরা, এবং এটা সবগুলো প্রসেসড ফুডে বাইরে সবগুলো প্রসেসড ফুডে হচ্ছে ব্যবহার করা হয়। তা এটা কতটা ক্ষতিকর? আসলে এটা কিন্তু আমাদের শরীরের জন্য কোনো প্রয়োজনীয় উপাদান না, প্রথম কথা হচ্ছে সেটা। সো এটা খাবারে না দিলে কিন্তু কোনো মানে যে কিছু চেঞ্জ হবে, বাট একটু টেস্টটা ডিফারেন্ট হয়, নরমাল লবণ থেকে টেস্টটা ডিফারেন্ট হয়। বাট যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য আমি অবশ্যই বলবো যাতে এই ব্যাপারটা করে, কারণ এটা একটা পরিমাণ আছে যে আমাদের শরীরে, কিন্তু যখন আমরা রান্না করতে যাই আমরা কিন্তু পরিমাণ মেনে দেই না, এটা সবচেয়ে বড় একটা ব্যাপার। এবং এটার যে সাইড ইফেক্টটা সেটা হচ্ছে আমাদের নার্ভকে উত্তেজিত করে। যখন আপনার নার্ভকে উত্তেজিত করবে, আপনি ছোট বাচ্চাকে যদি এই ধরনের খাবার কন্টিনিউয়াসলি দিতে থাকেন, তাহলে কি হবে, সে হাইপার অ্যাক্টিভ হবে। এখন যে বাচ্চারা বলে না, অনেক মায়েরা, যে আমার বাচ্চা অসম্ভব দুষ্ট, পড়াশোনায় অমনোযোগী, হ্যাঁ, সে কনসেন্ট্রেট রাখতে পারছে না, ঠিক আছে, এই ধরনের প্রবলেম। এবং বড়দেরও কিন্তু সেম প্রবলেমই হবে। আপনি যখন কোনো কাজ করবেন, আপনি কিন্তু কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারবেন না। তো এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার আপনার লাইফস্টাইলের জন্য। আচ্ছা, উচ্চ রক্তচাপের রোগীদের তেল কি খাচ্ছে সেটার ব্যাপারে সাবধান থাকতে হবে, এবং লবণের ব্যাপারে সাবধান থাকতে হবে। ঠিক আছে, এবার আমি যদি থাইরয়েডের রোগীদের খাবারের কথা জিজ্ঞাসা করি, থাইরয়েডের সমস্যা তো 2 ধরনের হয়। তো প্রথমে যদি হাইপোথাইরয়েডিজমের কথা জিজ্ঞাসা করি যে তাদের জন্য খাবার নিয়ন্ত্রণ কতটা জরুরি এবং সেই সাথে কোন খাবারটা তারা খাবেন না। আমাদের দেশে যে থাইরয়েডের প্রবলেমগুলো হয় তার মধ্যে 2 ধরনের আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে হাইপোথাইরয়েড আর হাইপার থাইরয়েড। তো হাইপার থাইরয়েডটা খুবই কম, আমাদের এরকম আসে না, হাইপোথাইরয়েডটাই বেশি আসে আমাদের এখানে, যার কারণে ওজন বৃদ্ধি হয়ে যায়। কারণ আসেন আমাদের কাছে ওজন বৃদ্ধি নিয়ে, যখন আমরা টেস্ট করিয়ে থাকি তখন দেখা যাচ্ছে যে উনি আসলে আগে থেকেই থাইরয়েডের প্রবলেমে ভুগছিলেন, যেটা উনি কনসার্ন ছিলেন না। মজার ব্যাপার হচ্ছে সে নিজে থেকেই যখন ডায়েট করে থাকে, যেটা আমি সবসময় বলি যে গুগল সার্চ করে ডায়েট কন্ট্রোল করা বা ওয়েট রিডিউস করা যেটা সাইড ইফেক্ট ভয়াবহ, সেটা আমি এখন বলতে পারবো। মজার ব্যাপার হচ্ছে যে আপনি ডায়েট কন্ট্রোল করলে ওটস খাচ্ছেন, পাস্তা খাচ্ছেন, তাই না, রুটি খাচ্ছেন, ব্রেড খাচ্ছেন, ভাত খাচ্ছেন না সারাদিনে এরকম। তারপর সবজির মধ্যে কি খাবেন, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এগুলো খাবেন এখন সব, এবং লো ক্যালোরি আপনার মনে হচ্ছে। হ্যাঁ, তারপর যখন আপনি কোল্ড ড্রিঙ্কস খেলেন, অনেকে কিন্তু সয়া মিল্কটা খায়। মজার ব্যাপার হচ্ছে সবগুলোই কিন্তু হাইপোথাইরয়েডের হচ্ছে যে প্রবলেমগুলো হয় সেই খাবার নিষেধ।
আচ্ছা মানে এই খাবারগুলো খেলে আপনার এই হরমোনটা স্টিমুলেট হয়। আচ্ছা তো আপনি যখন গুগল থেকে ওয়েট রিডিউসের জন্য করবেন, আপনি কিন্তু জানতে পারছেন না যে আপনার প্রবলেমটা অলরেডি আপনার বডিতে আছে হাইপোথাইরয়েডের, বাট আপনার জন্য নিষেধ খাবারগুলোই আপনি খেয়ে যাচ্ছেন, তাহলে কি কন্ট্রোল হবে? এমনকি আমি শুনেছি যে সয়াবিন তেলটাও খাওয়া নিষেধ। হ্যাঁ, অন্য সয়া বেসড মানে কোনো বীজ জাতীয়, খাবার, বিন জাতীয় খাবারগুলো, ইভেন কি নাশপাতিও আপনি খাবেন না, স্ট্রবেরিও খেতে পারবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেগুলো আমরা নরমালি হচ্ছে ওয়েট রিডিউসের জন্য খেয়ে থাকি। তো এর জন্য আমরা বলি যে আসলে কোনো ব্যাপারে আপনি যখন আপনার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা করবেন, অবশ্যই আপনি নিজে ডাক্তার না হয়ে কনসার্ন কারোর সাথে কথা বলবেন, তাহলে হবে কি হিতে বিপরীতটা আপনার প্রবলেম হবে না। কারণ একবার যখন আপনার থাইরয়েডের প্রবলেমটা স্টিমুলেট হতে থাকে তখন অনেক ধরনের প্রবলেম হয়। যেমন দেখবেন অনেকেই আসে, আমার খুব মাথা ঝিমঝিম করছে, মাথা বদ্ধ রাখছে, বুক ধরপড় করে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অস্থির ভাবটা বেড়ে যায়। ম্যাক্সিমামই কিন্তু ওই যে প্রেগনেন্ট মহিলাদেরও কিন্তু যেহেতু তখন হরমোনাল একটা ইমব্যালেন্স হয়, ওই সময় কিন্তু এই ধরনের প্রবলেম ধরা পড়ে। এগুলো নিয়ে নিশ্চয়ই শুনবে এসেছেন, একটা ছোট বিরতি নিয়ে আসছি। দর্শক, সমাধান সূত্রে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। দেখছেন সমাধান সূত্র। আজকে কথা বলছি বিভিন্ন রোগে খাবার ব্যবস্থাপনা নিয়ে। আমার সাথে আছেন পুষ্টিবিদ ইশরাত জাহান। ইশরাত জাহান, হাইপোথাইরয়েডিজমের কথা শুনছিলাম। তো হাইপোথাইরয়েডিজমে খাবারটা নিয়ন্ত্রণ জরুরি। আপনি বলছিলেন যে রুটি বা পাউরুটি এই জাতীয় জিনিসগুলো খাওয়া নিষেধ, সেক্ষেত্রে অল্টারনেটিভ কি হবে? কারণ যারা ডায়েট করতে যাবেন তারা তো ভাতটা এড়িয়ে চলতে আমরা চান। যেটা বলি সেটা হচ্ছে যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেটা জাল দেওয়ার পর হচ্ছে একটু স্টিকি হয়ে যায়, সেটা বলি আমরা গ্লুটেন টাইপের। আচ্ছা কারণ হচ্ছে নর্মাল বলে দিলে হচ্ছে অনেক পেশেন্ট মনে রাখতে পারে না। যখন আমি বলি যে এটা আপনি যেমন রুটি আপনি যখন করতে যাবেন তখন কিন্তু এটা কি হবে, পিছলা পিছলা হয়ে যাবে, একটু স্টিকি হয়ে যাবে, এর মানে এটার মধ্যে গ্লুটেন আছে। আচ্ছা যার কারণে এই ধরনের খাবারগুলো রেস্ট্রিক্টেড আমরা করি। বাট আমরা অন্যান্য যেমন হচ্ছে আপনি চিড়া খেতে পারেন, মুড়ি খেতে পারেন, এটাতে কিন্তু সমস্যা নেই। তারপর পাশাপাশি আপনি যদি ময়দার খান, ঠিক আছে, সেটাও কিন্তু খেতে পারেন। আচ্ছা, ভাত খাওয়া যাবে কি? ভাত খাওয়া যাবে, ভাতটা কিন্তু অত স্টিকি হয় না। আচ্ছা, ভাত অল্প করে আপনি খেতে বা পারেন। চালের গুঁড়ো দিয়ে রুটি বানানো। আমরা কিন্তু যেটা বলছি শুধুমাত্র হচ্ছে যে কার্বোহাইড্রেটটা যে আপনি অমিট করবেন পুরোপুরি সেটা কিন্তু নয়। আচ্ছা কারণ কার্বোহাইড্রেটেরও কিন্তু কাজ আছে। এই যে সুগারটা আসছে আমাদের, গ্লুকোজ যেটা আসছে কার্বোহাইড্রেট থেকে, সেটা কিন্তু আমাদের ব্রেনের একমাত্র খাবার। সো আপনার গ্লুকোজ সাপ্লাই যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা আছে। তো একটা সাডেন পরিমাণ আপনার কিন্তু অবশ্যই প্রতিদিন কার্বোহাইড্রেট খেতে হবে। যারা হচ্ছে লো কার্ব বা জিরো কার্ব ডায়েট করেন, এটা কিন্তু খুবই ভুল একটা ইয়ে। কারণ আপনি লং প্রসেসে যদি এই ধরনের ডায়েট করে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্রেনে একটা ইয়ে হবে। কারণ আপনার তো স্মৃতিশক্তি কমে যেতে থাকবে, আপনার মেজাজ খিচখিচে হয়ে থাকবে, আপনার যে এনার্জিটা দরকার। কারণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, 3 ধরনের খাবার থেকে কিন্তু 3 ধরনের এনার্জি আমাদের বডি। যেমন কার্বোহাইড্রেট থেকে আমাদের এনার্জিটা আসে ইনস্ট্যান্ট, প্রোটিন থেকে আমাদের বডিটা বিল্ড আপ হয়, আমাদের বিভিন্ন সেলগুলো হচ্ছে তৈরি হচ্ছে, গঠন হচ্ছে, ফ্যাট থেকেও কিন্তু আমরা কি হচ্ছে ওয়ার্ম হচ্ছে, এখান থেকে প্রচুর পরিমাণে ক্যালোরি আসে। ইশরাত, আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি পরিতা একটা মিরপুর থেকে বলছি। 8 বছর আমার বয়স, 60 আপ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার বয়স 60 আপ, অর্থাৎ 65 বছর। আমার 8 বছর ধরে আমার ডায়াবেটিস এবং 30 বছর আমার হাই প্রেসার। তা আমি কি আমার কখনোই প্রথম ধরা যখন তখন 17 উঠছিল, এরপরে আমার কন্ট্রোল করার পরে মাশাআল্লাহ আমার আজ 5 সামথিং থাকে ডায়াবেটিস। আমি কমেট খাই একবেলা রাত্রে 500, আর সকালে খাই হলো লিনাগ্লিপ, সরি, আচ্ছা লিনাগ্লিপ। এখন আপনার সমস্যাটা জানতে চাই আমরা। আমার সমস্যা কিছুই না, আমি জানতে চাচ্ছি, হ্যালো, আমি জানতে চাচ্ছি যে আমি প্রতিদিন কি একটা করে ডিম খেতে পারবো, কুসুম খাওয়াবো, ইভেন আমি কি কিছু মানে চায়ের সঙ্গে কিছু মিক্স খেতে পারবো, যেমন যেহেতু আমার কখনোই 5 সামথিং এর উপরে ওঠে না ইনশাল্লাহ, মানে কোনো কারণ ছাড়া, হঠাৎ হয়তো 7। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ ইশরাত জাহান। হ্যাঁ, চমৎকার প্রশ্ন।
দর্শক, আপনি অবশ্যই কিন্তু চিনি খেতে পারবেন, সমস্যা নেই। সেক্ষেত্রে একটু কম পরিমাণ খেতে হবে। আমরা যদি 1 কাপ চায় 1 চামচ চিনি খাই, সেক্ষেত্রে আপনি হাফ চা চামচ চিনি নেবেন। একটু হালকা চিনি খাবেন, কিন্তু চিনি খেতে পারবেন, যেটা এর আগে আমি বলেছি যে কোন চিনি আপনি খেতে পারবেন। আর ডিমের ক্ষেত্রে হচ্ছে কিন্তু এখন মডার্ন সায়েন্সে অনেক বেশি কিন্তু আমরা এগিয়ে গেছি। একটা সময় ধারণা ছিল যে ডিম বা ডিমের কুসুম খেলে আমাদের কোলেস্টেরল বেড়ে যায়, কিন্তু কোলেস্টেরলটা কিন্তু আমাদের বডিতে ন্যাচারালি দরকার হয়। যখন আপনার কোলেস্টেরল একটা সামান্য যে পরিমাণটা থাকা দরকার তার চেয়ে যদি বেশি পরিমাণ থাকে, তখন যদি আপনি ডিমের কুসুমটা খান, মানে এক্সট্রা কোলেস্টেরলটা খান, তখন কিন্তু কোলেস্টেরল লেভেল বেড়ে যায়। বা ডিমের কুসুমের জন্য কোলেস্টেরল কিন্তু বাড়ে, এই ধারণাটা কিন্তু ভুল। আর খেয়াল রাখতে হবে, বাজারে এখন ওমেগা 3 সমৃদ্ধ অনেক ডিম পাওয়া যাচ্ছে। সেই ডিম আপনি খেতে পারেন, কারণ সেই কুসুমের মধ্যে যে ওমেগা 3 আছে সেটা কিন্তু আপনার হার্টকে ভালো রাখবে। যেটা আপনি বলছিলেন আপনি হাইপারটেনশনের প্রবলেমে ভুগছেন, তারা কিন্তু এই ধরনের ওমেগা 3 সমৃদ্ধ ডিম খেলে আপনাদের কখনোই প্রবলেম হবে না। তবে যদি আপনি একটু সচেতন হয়ে থাকেন, কারণ আপনার বডি ওয়েট কত আমি জানি না, সেক্ষেত্রে একদিন পর পর আপনি কুসুমটা খেতে পারেন। বাট কুসুম খেলে, এই ধরনের কুসুম, ডিমের কুসুম খেলে আপনার কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। সেটা জন্য আমার হাতে একদম অল্প সময় আছে, 30 সেকেন্ডের মতো সময় আছে। আমি জানতে চাই যে হাইপারথাইরয়েডিজমের যে রোগীরা আছেন তারা কোন খাবারটা অ্যাভয়েড করবেন? হাইপারে যারা আছেন তারা কিন্তু হাইপোথাইরয়েডের ঠিক উল্টা কাজটা হয়, কারণ এখানে কিন্তু শুকিয়ে যাচ্ছে এবং তার গলা শুকিয়ে যায় যেটা হয়। তো এই ধরনের খাবারগুলো কিন্তু ওইরকম রেস্ট্রিক্টেড করার প্রয়োজন হয় না, বরঞ্চ তাদের আনুষঙ্গিক কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখে আমরা ডায়েটটা দেই তাদেরকে। আর সেই সাথে মেডিকেশনটা থাকছে অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমি একটু জানতে চাই যে আর্থ্রাইটিসের ক্ষেত্রে কোনো খাবার নিয়ন্ত্রণ করতে হয় কিনা? অবশ্যই, আমরা যেটা বলি গাউট রোগ বা হচ্ছে গেটে বাত, সেখানে অবশ্যই ইউরিক অ্যাসিড বেড়ে যায়, এবং ইউরিক অ্যাসিড বাড়লে যে পিচ্ছিল জাতীয় সবজিগুলো থাকে সেগুলো আমরা রেস্ট্রিক্ট করি, আর সামুদ্রিক মাছ যেটা সেটা আমরা রেস্ট্রিক্ট করতে বলি। ঈশা জাহান, অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের সমাধান সূত্রে। টিভিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।